বিতর্কে যেন কোনো শেষই নেই। তিনি স্বপ্নকে ছুঁয়েছেন, স্বপ্নের চূড়ায় পৌঁছেছেন, কিন্তু সেই স্বপ্নকে চুরচুর করে ভেঙে দেওয়ার মতো মানুষের অভাব এই বাংলাদেশে নেই। কোনটি সত্য কোনটি মিথ্যা এই বিভ্রান্তির যেন কোনো শেষই নেই। একটা গল্প বলি। ঈশ্বর একবার নরক পরিদর্শনে এসেছিলেন, দেখতে চেয়েছিলেন তার পাহারাদারেরা ঠিকমতো কাজ করছে কিনা। জ্বলন্ত সব কড়াইতে যারা পাপি তাপি মানুষ তাদেরকে ফেলে দেওয়া হচ্ছিল এবং পাহারাদাররা দাঁড়িয়ে কড়া পাহারায় নজর রাখছিল। কেউ যদি ওঠার চেষ্টা করছিল পাহারাদাররা তাকে আবার ফেলে দিচ্ছিল। একটি কড়াইয়ের সামনে কোনো পাহারাদার ছিল না। ঈশ্বর তো রেগে মেগে একাকার, বললেন, কেন এখানে কোনো পাহারা নেই? কেন আমার পাহারাদারেরা কি ফাঁকি মারছে এখানেও? পাহারাদাররা বলল, হে ঈশ্বর, এখানে তো আছে সব বাঙালি, একজন উঠলেই বাকিরা তাকে নেমে টেনে ধরে। আমার সাথে আছেন যে জলে আগুন জ্বলেতে মুসা ইব্রাহিম। দর্শক বুঝতেই পারছেন আমি কেন এই প্রসঙ্গগুলো তুললাম। মুসা ভাই, অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমাদের যে জলে আগুন জ্বলেতে আছে। অনেক ধন্যবাদ সামিয়া আপা। অনেক বড় একটা গল্প ফেদে বসলাম। আমি সামিয়া রহমান আছি এবং আমার সাথে মুসা ইব্রাহিম আছেন। যেটা বলছিলাম, স্বপ্নের চূড়ায় পৌঁছেছেন, আবার স্বপ্নকে ভেঙে দেওয়ার মতো মানুষের অভাব এই বাংলাদেশে নেই। কোনটি সত্য কোনটি মিথ্যা আমরা আসলে একটা বিভ্রান্তিতে আছি। এত বিতর্ক আপনাকে নিয়ে কেন মুসা ভাই? আসলে এটা একটা আমরা যেটা বলি আর কি, যে দুটো আমাদের ক্লাব, এই ক্লাবের মধ্যে এক ধরনের কম্পিটিশন, যে কে আগে এভারেস্টে যাবে। এই কম্পিটিশন সবার জন্য ইভেন্ট ছিল, সমান সমানই ছিল। তো 2010 সালে আমরা যখন গিয়েছি এভারেস্ট অভিযানে, তো কেউ কিন্তু জানতাম না যে কে যেতে পারবো, কার পক্ষে সম্ভব হবে বাংলাদেশের পতাকা এভারেস্টের চূড়ায় নিয়ে যাওয়ার জন্য। তো এটা যখন সম্ভব হলো, আমরা 23শে মে পৌঁছে গেলাম এভারেস্টের চূড়ায়। তো আমার মাথায় কিন্তু ওটা ছিলই না যে বাংলাদেশের প্রথম হিসেবে আমি এভারেস্টের চূড়ায় পতাকা উড়িয়েছি। এই উচ্ছ্বাসটা টের পেলাম যখন আমি বেস ক্যাম্পে নেমে এসেছি। একের পর এক মানুষের ফোন, সবাই ফোন করে অভিনন্দন জানাচ্ছে, সবাই তাদের উচ্ছ্বাসটুকু প্রকাশ করছে। সবাই মানে আমার ওয়াইফের সাথে আমি কথা বলছিলাম, সে বলছিল যে মুসা তুমি জানো না যে মানে বাংলাদেশে কি হয়ে গেছে। আমি বললাম যে কী হয়ে গেল? বললাম এই যে তুমি গেলে এভারেস্টে, হ্যাঁ, এটা কিন্তু আমরা পুরো বাংলাদেশ উচ্ছ্বাসে উল্লাসে, হ্যাঁ, আনন্দে কিন্তু সবাই ফেটে পড়ছি আমরা। ও বলছিল ঠিকই, কিন্তু এখনও আমি মানে যেহেতু এখানে ছিলাম না ওই মুহূর্তে, তো ঠিক ওইভাবে অনুভব করতে পারিনি যে চাক্ষুষ দেখা এক জিনিস। তাহলে আপনি মুসা ভাই বলতে চাইছেন যে আপনি প্রথম জয় করেছিলেন বলে ইনামুল হক বা যাদের নাম আপনি সবসময় বলেন, তারা আপনার বিরুদ্ধে খেপে গেছিল? আগে আপনার সাথে কোনো শত্রুতা বা প্রতিদ্বন্দ্বিতা ছিল না? না, এরকম কোনো প্রতিদ্বন্দ্বিতা ছিল না। যে মানে প্রতিদ্বন্দ্বিতা একটাই ছিল, মানে ওনার মধ্যে একটা জিনিস যেটা আছে যে সবসময় তিনি প্রথম হতে চান যে কোনো বিষয়ে। ইনামুল হক, জি জি, উনি কিংবা ওনার ক্লাবের মানে যাকে কিন্তু আমি যতদূর জানি মুসা ভাই, যে বিতর্কের শুরুটা বোধহয় আপনাকে দিয়ে হচ্ছিল। আপনি ওনাদের কোনো সামিটকে চ্যালেঞ্জ করেছিলেন, চুলু পাহাড়। এটা চুলু ওয়েস্ট, এটা আসলে 2006 কিংবা 7-এর ঘটনা আর কি। যে তারা তাদের মানে ওই অভিযানে আমিও ছিলাম। তো ওই অভিযানে থাকার পরে যখন তারা গিয়ে পৌঁছাতে পারলো না এই পর্বতের চূড়া চুলু ওয়েস্টে, তো ফিরে আসার পরে আমি কিন্তু ইনাম ভাইকে বললাম যে তিনি সভাপতি এই বিএমটিসির, আমি তখন সেক্রেটারি, বললাম যে ইনাম ভাই তারা তো চূড়ায় পৌঁছাতে পারে নাই, তো এটাকে আসলে আপনি কি করবেন, এটাকে আমরা মানে আমাদের কি বলা উচিত প্রেসের কাছে কিংবা সবার কাছে। তো উনি বললেন যে আপনি কয়েকদিন চুপ থাকেন আগে। তো আমার কাছে মনে হলো যে এটা একটা মানে অসম্মানজনক একটা মানে বিষয় হবে। তো আমি বললাম যে তাহলে ঠিক আছে না ভাই, আমি আর এইভাবে এই মানে ক্লাবের সাথে থাকতে চাই না। তো এটা আমি ইমেল করে তাদেরকে জানিয়েছি এবং পরে অবশ্যই মানে যখন ফোনে কথা হয়েছে সেভাবে আমরা জানিয়েছি আর কি। তো ওই বছর। এটা কত সালের ঘটনা? এটা 2007-এর ঘটনা সম্ভবত, আমার এক্স্যাক্টলি 6 কিংবা 7, এটা যে কোনো একটা হবে। সেই সময় কি আপনি পাবলিকলি বলেছিলেন? পাবলিকলি বলেছিলেন? এটা পাবলিকলি বলা হয়নি, কিন্তু পরে আমরা যখন আমাদের ক্লাবের মানে আমরা নতুন ক্লাব করলাম, নর্থ আলপাইন ক্লাব বাংলাদেশ, তো এই ক্লাবের যে আমরা একটা মুখপত্র প্রকাশ করতাম অভিযাত্রী নামে আর কি, তো সেটাতে আমরা এটা আবার লিখেছিলাম যে এই অভিযানে আসলে তারা চূড়ায় পৌঁছাতে পারেনি এবং না পৌঁছেই তারা বলছিল যে তারা লিখেছিলেন কবে? 2007-এ? 7-এ। তারপরে কি এই ধরনের বিরোধটা তখন থেকে আসলে শুরু, কিন্তু মানে এটা ওই বলাটাই শেষ, এর মধ্যে আর তাদের সাথে আমার কখনো কোনো। কিন্তু আমি যতদূর জানি যে আপনি এভারেস্ট জয়ের পর ইনামুল হকও আপনাকে সে শুভেচ্ছা জানিয়েছিলেন। জি, উনি শুভেচ্ছা জানিয়েছিলেন যেদিন আমি দেশে ফিরেছি এভারেস্ট জয়ের পরে 1 জুনে। তিনি একটা সংবাদপত্র
প্রথমত এসেছিলেন, এসে তাকে দেখলাম যে তিনি কংগ্রেচুলেট করতে এসেছেন, অভিনন্দন জানাতে এসেছেন। তো আমার কাছে একটা খটকা লেগেছিল, কারণ এই যাওয়ার আগে, এভারেস্টে যাওয়ার আগে একটা প্রচেষ্টা নেওয়া, মানে হাতে নেওয়া হয়েছিল যে আমি এবং মোহিত যেন একই সাথে যেতে পারি, যেহেতু দুজনেই যাচ্ছি এভারেস্টের দিকে, একটা দেশ থেকেই যাচ্ছি। তো ওটাতে তিনি রাজি হননি আর কি। রাজি না হয়ে তিনি আমাদের ক্লাবের সভাপতি ছিলেন আনিসুল হক, তাকে বলেছিলেন, একটা টেক্সট করেছিলেন আর কি, SMS পাঠিয়েছিলেন যে তিনি প্রথম আলোর আনিসুল হক। জি জি। তো তাকে একটা SMS পাঠিয়েছিলেন, লিখেছিলেন যে আমি মুসাকে নিরুৎসাহিত করতে মানে চাই না, কিন্তু কতগুলো ফ্যাক্ট তিনি বললেন যে মোহিত অলরেডি সে যাওয়ার জন্য রেডি, এর মধ্যে মোহিতের সাথে তার রিপোর্টিং করাটা সুযোগ নেই, আর মুসা এর মধ্যে কোনো 8000 মিটার কোনো পর্বত জয় করেনি, এবং শেরপাদের সাথেও যে একটা সখ্যতা তৈরি করার বিষয় আছে সেটাও মোহিতের বেশি আছে, মুসার কম আছে। তখন আনিসুল হক কি বলেছিলেন? তখন উনি বললেন যে মুসা তুমি তাহলে এবছর না যাও, পরের বছর যাও, পরের বছর তোমাকে যত কিছু সহায়তা করার প্রয়োজন হয় আমরা করে দেবো আর কি। তাই বললাম যে ঠিক আছে আনিস ভাই, এটা যদি আমি পারি, আমার পক্ষে যদি সম্ভব হয় তাহলে আমি গেলাম, আর না হলে তো আগামী বছর তো আপনারা যেটা বলছেন সেটা তো আছে আর কি। একেবারে শেষ দিকে তখন আমি এই মানে একদম মরিয়া হয়ে আসলে কিছু টাকা পাঠিয়েছিলাম, ওই ওদের যে বুকিং মানি পাঠাতে হয় সেই টাকা পাঠিয়েছিলাম। তখন আরও একটা বড় অংশের যে অর্থ দরকার এই এক্সপিডিশন আয়োজনের জন্য, তো এটা আমি যেদিন আমি গিয়েছি নেপালে সেদিন জোগাড় করতে পেরেছি। জোগাড় করা মানে হলো যে আমার বোনের একটা FDR ছিল, সেটার দেখভালের দায়িত্ব ছিলাম আমি, তো উপায়ন্তর না হয়ে সেই FDR ভেঙে আমি টাকাটা নিয়েছিলাম। বোন জানতো? বোনকে জানিয়েছিলাম, হয়তো নাই করতো আগে জানালে, টাকা না নেওয়ার পরে আমি জানিয়েছি যে আপনার কাছে কারো FDR করা উচিত না। যাই হোক, কিন্তু ওনারা যারা মানে আপনাকে শুভেচ্ছা জানালেন, ওনারা কেন পরবর্তীতে বেঁকে বসলেন? এটাই আমার কাছে খুবই আশ্চর্য লাগে আর কি। 2011-তে যখন মোহিত এভারেস্টে গেলেন, তো তখন চ্যানেলের সাগর ভাই তিনি একটা অনুষ্ঠান করতে চাইলেন, বললেন যে মুসা তুমি একটু আসো, আমরা একটা অনুষ্ঠান করি এভারেস্ট নিয়ে, মোহিত গেছে, তুমিও গেলে গত বছর, আমরা একটা অনুষ্ঠান করবো, তুমি আসো। তো আমি গেলাম, তো তারা স্টুডিওতে সাজিয়েছিলেন আর কি আমাদের আমি এভারেস্টে গেছি সেই ছবি, মোহিত উনি গেছেন সেই ছবি দিয়ে বাংলাদেশের পতাকা খুব সুন্দর করে স্টুডিওটা সাজিয়েছেন আর কি। তো ওখানে আবার এনাম ভাইয়ের সাথে দেখা, তো দেখার পরে সালাম দিলাম, তাকে সালাম নিলেন, কিন্তু স্টুডিওতে ঢুকেই বললেন যে মানে আমার যে এভারেস্ট জয়ের ছবিটা পতাকা সহ, তো ওটা দেখে বললেন এটা আবার কার ছবি, এটা এখানে কেন? তো ওটা দেখে মানে শুনে আমার কাছে যে মানে এত খারাপ লাগলো। আমি ওনাদের বিভিন্ন জায়গায় যে সমস্ত বক্তব্যগুলো পেয়েছি, ওনারা বলেছেন যে তারা তো আপনাকে উৎসাহই দিয়েছিলেন এবং তারা আপনাকে শুভেচ্ছাও জানিয়েছিলেন, কিন্তু যখন তারা প্রমাণ পেলেন যে আপনি আসলে চূড়ায় পৌঁছাননি, সেই ক্ষেত্রে তারা আসলে প্রমাণটা কি পেয়েছেন এটাই আমি আসলে তাদের কাছে চাই, যে আপনারা কি প্রমাণ পেয়েছেন সেটাই সবাইকে বলেন না কেন। তারা শুধু বলেন যে আমরা সন্দেহ করি, মানে প্রমাণ আমি বলি অনেকগুলো প্রমাণ এসছে না, ছবি তারপরে কি অনেক সব ব্যাপার আছে, আমার ছবি নিয়ে আপনার অক্সিজেনের ব্যাপার, তারপরে শেরপাদের ব্যাপার, কি সব তথ্য তারা দেন না? কোনো তথ্যই তারা আসলে দিতে পারেনি। তারা প্রথমত মানে আমি যখন নেমে আসলাম বেস ক্যাম্পে 24 তারিখে, মানে আমরা এভারেস্ট জয় করলাম 23 তারিখে, 24 তারিখে এগুলো আমি পরে দেখেছি, আসলে দেশে ফিরে এগুলো দেখেছি যে সজল খালেদ এবং ইনামাল হক তারা দুজনেই কিছু ইমেল সবাইকে গণ ইমেল করেছেন যে মুসা যুদ্ধকে, হ্যাঁ, যে মুসা আসলে যায়নি। প্রথম ইমেলটা ছিল এরকম, মুসা যায়নি, সে হয়তো এই ইয়ের কোনো চিটাগাংয়ের কোনো পাহাড়ে গিয়েছে, গিয়ে সে বলছে যে সে আসলে এভারেস্টে গেছে। আমি একটু এই প্রসঙ্গে জানতে চাচ্ছি, সজল খালিদ এবং ইনামাল হকের ব্যাপারে আপনি চুলু পাহাড় প্রসঙ্গে প্রতিবাদ করেছিলেন? জি জি জি। আচ্ছা, না এখানে ইনামাল হক ছিলেন না, মানে চুলু ওয়েস্ট যেটাতে সজল ছিল আর এম এ মোহিত, আচ্ছা আচ্ছা, এবং তারা চূড়া জয় করেছিল বলেছিল আর কি। আর আরও দুজন যে সদস্য আমরা ছিলাম, আমি আর একটা ছেলে, তো এই 4 জন সব মিলেছিলাম আর কি। তো তাদের এই দুজনের বিরুদ্ধে মানে অভিযোগটা করেছিলাম যে তারা আসলে যায়নি। আপনি কিসের বেসিসে তখন বলেছিলেন যায়নি? না, তখন যেটা দেখছিলাম যে আমাদের হাই ক্যাম্প যেটা ছিল সেখান থেকে তারা একটা উঁচু একটা পাহাড়ে উঠেছে, তো উঠে মানে আমাদের সামিটটা ছিল আরও অনেক দূরে আসলে, হ্যাঁ। তো ওই অনেক দূরে থাকার কারণে আমি যেটা বুঝছিলাম যে তারা যে মুহূর্তে এখান থেকে রওনা করলেন এবং চূড়ায় পৌঁছাতে এবং ফিরে আসতে অ্যাটলিস্ট বিকেল কিংবা সন্ধ্যা হয়ে যাবে আর কি। কিন্তু তারা মানে দেখা গেল সকাল 8টা, 7:30, 8টার দিকেই বলছে সামিট, যেটা শব্দটা আমি এখান থেকে শুনছি আর কি, মানে এতই কাছে আর কি। তারা মানে সামিট তো যায়ই নেই, তো না গিয়েই তারা বলছিল যে উই ডিড দ্য সামিট,
এবং ফিরে আসার পরে আমি জিজ্ঞেস করলাম যে আপনার সামিট কেন বললেন? তো বলছে না এটাই সামিট, যেহেতু মাঝখানে একটা বড় একটা ফাটল আছে, ক্রেভাস আছে, এটা যাওয়া যাচ্ছে না, তো ওইটাই এখন এই পর্বতের সামিট। তারপরে আমি বললাম যে না, এটা তো হওয়ার কথা না, কারণ এই মাউন্টেনটা একটা পপুলার মাউন্টেন এবং অনেকেই এই চূড়া জয় করতে আসে এবং তারা ওই সামিটেই যায়। কেউ কিন্তু কোনোদিন বলে নাই যে ক্রেভাস থাকার ফলে এটা এখন এটাই সামিট, এটা কেউ কখনো বলে নাই। তো তখন আসলে অত ওই সময়টাতে আমাদের টেকনিক্যাল জ্ঞান অতখানি ছিল না যে আমি ওই মুহূর্তে তাকে চ্যালেঞ্জ করে বলে দেবো যে না তুমি এটাতে যাও নেই, এবং আপনার সন্দেহ ছিল। আর এভারেস্টের ব্যাপারে যেটা আপনার ব্যাপারে বলছে, আপনি একেবারে মরে যাওয়ার মতো অবস্থা হয়েছিল, অক্সিজেন দেওয়া হয়েছিল, আপনাকে ফিরিয়ে নিয়ে আসা হয়েছিল। না এরকম কিছু হয়নি। আমি সুস্থ দেহেই এভারেস্টে গেছি, কোনো আমি মরেই যাইনি, অক্সিজেন দিয়ে আমাকে ফিরেও নিয়ে আসেনি। যেটা হয়েছিল যে সেকেন্ড স্টেপে ওঠার সময়, এটা একেবারে খাড়া একটা দেয়াল সেকেন্ড স্টেপটা, তো সেখানে প্রায় 30 ফিট খাড়া, প্রথম 10 ফিটের মতো সেখানে খেবড়ো পাথর আছে, সেই পাথর বেয়ে উঠতে হয়, তারপরে 15 ফিটের মতো একটা ল্যাডার মানে মই লাগানো আছে অ্যালুমিনিয়ামের, সেটা বেয়ে ওঠার পরে শেষে 5 ফিটের মতো এটা ওভারহ্যাং, অর্থাৎ পাথরটা আমার দিকে হালানো আর কি। তো ওটা পার হয়ে যাওয়া যায় না, এটাকে পাশ কাটতে হয়, ট্রাভার্স করা যেটা বলে। তো আমি যখন ওই ট্রাভার্স করতে গিয়েছি তখন আমার অক্সিজেন টিউবটা পাথরের সাথে ঘষা লেগে ফুটো হয়ে গিয়েছিল। তো ওইটার সাথে সাথেই মানে মুহূর্তের মধ্যে হয়তো 15-20 সেকেন্ডের মধ্যেই আমার শেরপা পেছনে ছিল, সেটা রিপেয়ার করে ফেলেছে। আমার মানে এদের সাথে ডাক টেপ থাকে, সেই ডাক টেপ দ্বারা দিয়ে এটা রিপেয়ার করে ফেলেছে। নামার সময় আমি অক্সিজেন সমস্যা পড়ছিলাম। তখন যেটা হয়েছিল যে আমার অক্সিজেনের যে অ্যাপারেটাসগুলো, অর্থাৎ পেছনে ব্যাগের মধ্যে অক্সিজেন বটল ছিল, সেখান থেকে পাইপ দিয়ে যে আমার মাস্কে অক্সিজেন আসছিল, সেই অক্সিজেন পাইপটা আসলে বন্ধ হয়ে গিয়েছিল বরফ জমে যাওয়ার কারণে। আর যে ফটোর কথা বলা হয় যে আপনার পেছনে যে ফটোগুলো ছিল, সেই ফটোগুলো আসলে ওই চূড়ার ফটো না, যে তথ্যগুলো, এটা নিয়ে বহু গবেষণা হয়েছে। মানে আমার ছবি নিয়ে যত গবেষণা হয়েছে, অন্য কোনো বাংলাদেশে এভারেস্ট জয়ীদের ছবি নিয়ে এত গবেষণা হয়নি। তো আমি কয়েকজনকে আমার এই ছবিগুলো মানে তাদেরকে রাইট করে দিয়েছিলাম ইয়েতে করে, ল্যাবে টেস্ট করার জন্য। ল্যাবে টেস্ট করবে কিংবা তারা কী করবে সেটা আমি জানি না আর কি। তারা বলেছিল যে আমরা একটু আপনার ছবিগুলো দেখতে চাই। মানে ফাইন, আপনারা দেখতে চান, পরীক্ষা করতে চান। তো আমরা আরিফ জাকতিব যিনি লেখালেখি করেন আর কি, ব্লগার, তো তাকে দিয়ে এসেছিলাম। তো তারা তারপরে এই ছবিগুলো দেখলাম যে মানে ব্লগে লেখালেখিতে যে সিঙ্গাপুরের একটা ল্যাবে তারা টেস্ট করালেন, ফরেন্সিক যেই টেস্টটা করায় আর কি ছবির, যে ছবিতে কোনো এডিটিং করা আছে কিনা, কোনো ফটোশপ করা আছে কিনা কোনো ছবিতে। তো প্রায় 550 মতো ছবি আমার মানে এভারেস্ট বাসা থেকে যাওয়া থেকে শুরু করে এভারেস্ট চূড়া এবং ফিরে আসার ছবি প্রায় 550। তারা ছবি পরীক্ষা করে জানালেন যে এই ছবিতে কোনো একটা পিক্সেলও আমরা ফটোশপ আমরা করি নাই আর কি। এটা তারাই কিন্তু নিজেরা করলেন এই টেস্টগুলো। তো করার পরে তারা তখন নিজেরাই তখন কিন্তু এই 2010-এর পর মানে ওই সময়টাতেই সজল খালেদ যে অভিযোগগুলো করলেন, উনি আবার নিজেই আবার একটা মেইল করে বললেন যে না আমাদের একটা সন্দেহ ছিল, তিনি যদি এই সার্টিফিকেটটা পান তারপরে আমরা ধরে নিয়েছিলাম যে এটা আসলে তখন অথেন্টিক একটা অফিসিয়াল একটা জিনিস হবে। তো উনি যেহেতু পেয়েছেন অফিসিয়াল সার্টিফিকেটটা, সো আমাদের সন্দেহ দূর হয়ে গেছে। আবার যখন এই ছবি নিয়ে কথা শুরু হলো, তো ছবির যখন এরকম টেস্ট তারা নিজেরাই করলেন, নিজেরাই অনেক গবেষণা করে দেখলেন যে এই ছবিগুলো চূড়ার তুলা কিনা। তারা নিজেরাই মানে ছবির কোথা থেকে আলো আসছে, কোথা থেকে ছায়াটা পড়ছে, পেছনে কি আছে, ওই এবং আশপাশের যে ইয়েগুলো পাহাড়গুলো পয়েন্টগুলো সেগুলো দেখলেন। এবং তাদের একটা মানে পয়েন্ট ছিল যে আমার ছবিতে বুদ্ধমূর্তি নাই কেন, কেমন পরে কিন্তু ওদের কারো ছবিতে আমি বুদ্ধমূর্তি দেখিনি এনিওয়ে। তো সেই বুদ্ধমূর্তি নাই কেন, সেই বুদ্ধমূর্তি তারা আবার দেখলাম যে তারাই নিজেরা গবেষণা করে বের করলো যে না বুদ্ধমূর্তির উপরে যে একটা প্রিজম আছে সেই প্রিজমটা কিন্তু মুসার ছবিতে দেখা যাচ্ছে। এত কিন্তু মানে ডিটেইলে আমি কখনো ছবিগুলো নিজেও দেখিনি আর কি। হ্যাঁ, তাদের গবেষণা থেকে আমি দেখলাম। তো তখন তারা আবার স্বীকার করে নিলেন যে না এই ছবিগুলো তারা স্বীকার করে নিলেন। তাহলে 2014 সালে আবার কেন এত বিতর্ক তৈরি হলো? এই বিতর্কটা তো কিন্তু তারা চালিয়ে যেতে চেয়েছিল, কেমন চালিয়ে যেতে চেয়েছিল, এবং একজন সাংবাদিককেও তারা যোগাযোগ করেছিল যে এই তাকে দিয়ে লেখালেখিগুলো করবে। রিসেন্ট ঘটনা না? 2010-এর ঘটনা। এটা বললাম যে সজল তিনি এই ইমেলটা করলেন, তারপর আবার ভুল স্বীকার করলেন, আবার ব্লগে লেখালেখি হলো, ছবি নিয়ে বহু গবেষণা হলো। এটা 2010। 2011-তে তারা আবার একজন সাংবাদিকের সাথে যোগাযোগ করলেন যে এই তিনি তখন ইত্তেফাকে নামটা শুনি, তিনি দেবব্রত মুখোপাধ্যায়। আচ্ছা, তার কাছে তাকে যোগাযোগ করেছিল সজল। দেখে কি বলেছে সজল? তার লেখায় আসলে দেখলাম যে তিনি লিখেছেন যে
তিনি কি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন কোনো? আর তিনি একটা ব্লগে লিখেছিলেন। আচ্ছা আচ্ছা। তো পরে এটা আবার ফেসবুকে এসেছে আর কি, যে তিনি লিখেছেন যে সজল তার সাথে যোগাযোগ করে যে ইনাম ভাই তার সাথে কথা বলবে এই ইয়ের সাথে, মানে দেবব্রতের সাথে আর কি। তো কথা বলবে, তো কী নিয়ে কথা বলবে সে ভেবেছে যে কোনো কিছু পাখি হতে পারে, পাহাড় বিষয় হতে পারে, অনেক কিছু হতে পারে। তো জিজ্ঞেস করার পর দেবব্রত যখন জিজ্ঞেস করলো ইয়েকে, সজলকে, যে কী নিয়ে কথা বলবো, তো তখন বলছিল যে আমরা ওই বিষয়টা নিয়ে আবার লেখালেখি করতে চাইলে। কোন বিষয়? যে মুসা ইব্রাহিমের এভারেস্ট। তো তখন মানে দেবব্রত লিখেছে যে আমার মনে একটা ভয় জাগলো যে আবার হয়তো কোনো কিছু একটা ঘটতে চলেছে আর কি। এটা বলেই তিনি, এটা হচ্ছে 2011 সালের ঘটনা। আমি মুসা ভাই এই প্রসঙ্গে একটা বিরতি নিব, কিন্তু বিতর্ক আপনার পিছু ছাড়ে না। বাংলা চ্যানেল, সেটা কত সালের ঘটনা? এটা 2011 ঘটনা। সেই সময় আপনাকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে এবং টেলিভিশন মিডিয়াগুলো আপনার বিপক্ষে চলে গেছিল। কিন্তু আমি একটা বিরতি নিয়ে আসি দর্শক, আমি বিরতি নিয়ে আমি এ প্রসঙ্গে আবারও ফিরে আসছি মুসা ইব্রাহিমের কাছে, যিনি স্বপ্নকে ছুঁয়েছেন, কিন্তু সেই স্বপ্ন আদৌ সত্যি কিনা, তার স্বপ্ন বাস্তব কিনা, সেটা নিয়ে আমরা প্রশ্ন তুলছি বারবার। একটা বিরতি নিয়ে আমি ফিরছি যে জলে আগুন জ্বালাতে। পাহাড়ের চূড়োয় যারা উঠেন, পাহাড়ে যারা বাস করতে চান বা পাহাড়কে ছোঁয়ার স্বপ্ন দেখেন, সেই মানুষগুলোর মন বিশাল হওয়ার কথা, উদার হওয়ার কথা। কিন্তু সেই মানুষগুলো যখন নানা রকম কালিমা কলঙ্কে লিপ্ত হয়ে যান বা একে অন্যের বিরুদ্ধে কাঁদা ছোড়াছুড়ি করেন, তখন আমরা যারা সমতলের মানুষ, আমরা নিজেরাই ছোট হয়ে যাই। যে জলে আগুন জ্বালাতে আমি সামিয়া রহমান আছি এবং আমার সাথে আছেন মুসা ইব্রাহিম। মুসা ভাই, আমরা যেটা বলছিলাম যে 2010 সালে যে ছবি আপনি ফরেনসিক ল্যাব থেকে টেস্ট করিয়ে আনলেন, আপনার অক্সিজেনের, আমি কিন্তু করাইনি, মানে যারা করিয়েছে, যারা সন্দেহ প্রকাশ করেছে, সেটি আবার 2011 সালে বিতর্ক উঠলো। 2012 সালে যখন সবাই মিলে, আমরা সবগুলো মিডিয়া মিলে সব পর্বতারোহীকে নিয়ে প্রোগ্রাম করতে চাইলাম, 3 জন পর্বতারোহী আপনার বিরুদ্ধে একেবারে ঢালাওভাবে অভিযোগ করলেন এবং তারা কোনো অনুষ্ঠানে আসতে চাইলেন না আপনাকে নিয়ে। কি বলবেন? আসলে এটা আমার কিছু বলার নেই, আমার কাছে খারাপ লেগেছে আর কি, যে তারা যেভাবে বিষয়টাকে উপস্থাপন করছে, যে যেটা শুনেছি আর কি ওই সময় সবার কাছে, যে তারা বলছিল মুসা থাকলে তারা অনুষ্ঠানে যাবে না। আমি তখন চিন্তা করছিলাম যে মুসা গেলে আসলে তাদের কি কি সমস্যা হতে পারে। আমার কোনো এটা ধারণার মধ্যেই আসেনি যে তারা যে বিষয়গুলো, এই বিতর্কের কারণ শুধুমাত্র আপনার এভারেস্ট তো ছিল না, বাংলা চ্যানেলও ছিল। সেখানে কি ঘটেছিল? আপনাকে বলা হচ্ছে বা যে আপনাকে নৌকায় করে নিয়ে যাওয়া হয়েছে? হ্যাঁ, এই মানে বিতর্কটা আসলে তুলেছে 71 টিভি 2014 সালে। তো তখন তারা যেটা বলেছে আর কি, তাদের এই মানে পুরো রিপোর্টের মাধ্যমে, যে আমি সাঁতার শুরু করেছি, শুরু করার পরপরই নৌকায় উঠেছি, উঠে একেবারে সেন্ট মার্টিন পর্যন্ত গিয়ে আবার যখন মানে ক্যামেরার সব কিছু রেডি, আমি ঝাঁপ দিয়ে পানিতে নেমে এবং উঠে ক্যামেরায় আমি বলেছি যে হ্যাঁ আমি এটা পাড়ি দিলাম আর কি। কিন্তু আমার কথা হলো, আমি যদি তাই করে থাকি, তা মানে এই পুরো মানে লিপ্টন সরকার যে তার পাড়ি দিতে প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় লেগেছে, তো আমারও কম বেশি মানে বেশি সময় লেগেছে আসলে। তো পুরো ফুটেজটা তারা পরীক্ষা করাক, এরকম ফরেনসিক ল্যাবে নিয়ে গিয়ে পরীক্ষা করাক। যারা আপনাকে তুলে নিয়েছে বলে 71 দাবি করেছিল, সেই তাদেরকে কি তারা 71কে ধরতে পেরেছিল? না, ওটাই আমি বলছি যে আমাদের সঙ্গে নেভি ছিল এবং অন্যান্য মানে রেস্কিউ বোটের অন্যান্য লোকজন ছিল। ইভেন তারা লিপ্টন সরকারেরও কোনো বক্তব্য তারা নেয়নি কিন্তু। হ্যাঁ, তো আমার কথা হলো যে এই নেভির বক্তব্য তারা নিক, লিপ্টন সরকারের বক্তব্য তারা নিয়ে বলুক যে তারাও বলছে যে হ্যাঁ মুসা আসলে শুরু থেকে শেষ পর্যন্ত এইটুকু সময় ছাড়া বাকি সময় মানে পুরোটাই নৌকা ছিল। মুসা ভাই, ইনামাল হক বা সজল খালেদের প্রসঙ্গগুলো বোঝা যায় যে আপনি তাদের সামিট নিয়ে প্রসঙ্গ তুলেছিলেন বা ইনামাল হক আপনাকে নিয়ে উৎসাহিত করতে চেয়েছিল। 71-এর কি স্বার্থ ছিল 71 টেলিভিশনের যে আপনার বিরুদ্ধে এ ধরনের প্রোপাগান্ডা করবে? আমি আসলে এটা শোনা কথা আর কি। আমরা বাবু ভাইয়ের সাথে অনেকেই কথা বলেছেন, মোজাম্মেল বাবু ভাই, তো তিনি নাকি সবাইকে যেটা বলেছেন যে তারা আসলে প্রথম আলোকে ধরতে চান। হ্যাঁ, প্রথম আলো সংশ্লিষ্ট যারা আছে সবাইকে তারা এইভাবে তারা হ্যারাস করতে চান আর কি। এবং মধ্য দিয়ে ব্যাপারটা ছিল প্রথম আলোকে ধরার জন্য আপনার জয়কে ব্যর্থ করা। আমি সেটাই শুনেছি, মানে আপনি তাই মনে করছেন? না, আমি শুনেছি সেটাই আর কি। আমার মনে করার কিছু নেই, আমি যেটা শুনেছি সেটাই আমি বললাম আর কি। তো তার বক্তব্য ছিল যে প্রথম আলো সংশ্লিষ্ট যারা ছিল, তো তাদেরকে সবাইকে তারা এইভাবে ধরবে এবং ধরে
তাকে যেভাবে মানে হ্যারাস করবে, পাশাপাশি তাদের ধারণা যে এইভাবে প্রথম আলোকেও তারা হয়তো মানে হ্যারাস করা বলি কিংবা ছোট করা বলি এই জিনিসটা তারা করতে চায়। কারণ আমার কথা হলো যে আমি প্রথম আলোতে সংশ্লিষ্ট কবে হলাম আর কি, আমি এখানকার কোনো এমপ্লয়িও ছিলাম না কোনোদিন। হ্যাঁ, লেখালেখি করতাম সেটা ঠিক, কিন্তু লেখালেখি করা মানে যে আমি প্রথম আলো সংশ্লিষ্ট তাহলে তা আপনাকে নয়। আমি একটু প্রশ্ন করি, আপনি বলছেন যে 71 টেলিভিশনে আপনি শোনা কথা যে তারা প্রথম আলো সংশ্লিষ্ট সবাইকে ধরতে চায়। প্রথম আলোকে আমরা দেখেছি যখন আপনি এভারেস্ট জয় করলেন, যে পরিমাণ উচ্ছ্বাস নিয়ে আপনার পক্ষে দাঁড়াতে, পরবর্তীতে যখন আপনাকে নিয়ে বিতর্ক শুরু হলো তখন কিন্তু আপনার পক্ষে সেভাবে আর দাঁড়াতে সেটা দেখিনি। আমারও একটা তখন একটা মানে জন্মেছে যে মানে যারা কিনা আমাকে এতখানি সমর্থন দিয়েছে কিংবা এতখানি সাপোর্ট দিয়েছে আমি যখন এভারেস্ট জয় করেছি, তারপরে যখন আবার এরকম বিতর্ক তারা শুরু করেছে, তখন তারা আবার কেন মানে অন্যান্য মিডিয়া যখন বিতর্ক শুরু করেছে তারা কেন আবার আমার পাশে দাঁড়ালো না, এটা আমার প্রশ্নটা আমার মনের মধ্যে এখনো আছে আর কি। আপনার কি মুসা ভাই মনে হয় যে বাংলাদেশে আপনার কোনো বন্ধু নেই? না, বন্ধু অবশ্যই আছে, থাকবে না কেন, অবশ্যই বন্ধু আছে। ইভেন এখনো আমি মনে করি যে প্রথমত প্রকাশ্যে দাঁড়ানোর মতো, সাপোর্ট দেওয়ার মতো বন্ধুর অভাব কি এখন মনে হয় না? বিষয়টা হলো কি, আমি যেটা আমার কাছে মনে হয় যে প্রতিদিন একই বিষয় নিয়ে মানুষ কতদিন আর আসলে এগুলো ফেস করবে কিংবা কতদিন আর মানুষ চর্চা করবে, কিন্তু সেই 2010, 11, 12, 13, 14, 15, 16, 17 সম্প্রতি আপনি যখন আবারও গেলেন তখন আপনাকে নিয়ে আবারও সেই পুরনো বিতর্ক তৈরি হচ্ছে। এই কথাগুলো কিন্তু আমরা বারবারই বলছি যে ভাই এই আপনারা যে নতুন নতুন যারা এসে এই প্রশ্নগুলো করছে বলছে, আমরা এইটাই বলছি যে ভাই আপনি যে প্রশ্নগুলো করছেন এগুলোর কথাবার্তা, এগুলোর জবাব কিন্তু আমরা 2010-এ দিয়েছি, 11-তে দিয়েছি, 14-তে দিয়েছি, কিন্তু নতুন করে আপনার বলার আর কিছু নেই। তখন আমরা তাদেরকে আবার ওই জিনিসগুলো বলি যে ভাই এই দেখেন এইটা ছবি নিয়ে এই বিশ্লেষণ হয়েছে। হ্যাঁ, বাংলা চ্যানেল নিয়ে আমরা যখন বাংলা চ্যানেলে গিয়েছি মানে 2011-তে 2012-তে কিন্তু আমরা বাংলা চ্যানেলকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছি। একজন ডাচ সুইমার যিনি কিনা ইংলিশ চ্যানেল সুইম করেছিলেন আগের বছরই, তিনি 2012 সালে এসে বাংলা চ্যানেলে আমাদের সাথে যুক্ত হয়েছেন। কেমন আবার 2016 সালে। মুসা ভাই, আমার প্রশ্ন হচ্ছে যে ওয়াসফিয়া বা নিশাত মজুমদার বা এম এ মোহিতের ক্ষেত্রে কখনো বিতর্কগুলো আসেনি, কেন আপনাকে ঘিরে বিতর্কগুলো চলছে? বিতর্ক যে আসেনি এটা আমি বলবো না আসলে। হ্যাঁ, এগুলো হয়তো আপনাদের পর্যন্ত এসে পৌঁছায় নাই, কিন্তু ব্লগিংয়ে কিংবা ফেসবুকে তাদের সামিট নিয়েও কিন্তু প্রশ্ন করে এমন প্রচুর মানুষ আছে। হ্যাঁ, এখন যেটা আপনারা দেখেছেন যে হ্যাঁ 71 টিভিতে তারা 3 জন এভারেস্ট জয়ী এবং ইনামাল হককে নিয়ে তারা প্রোগ্রাম করেছে আমার বিরুদ্ধে, এটাকে হয়তো আপনারা মানে ধরে বলতে পারেন যে তারা সবাই আমার বিরুদ্ধে সরব। আমি কেন তাদের মানে আমার শুধু একজনের বিরুদ্ধে সবাই সরব এবং অন্যদের বিরুদ্ধে কেউ কোনো কথাবার্তা বলে না কেন আর কি। তো একটা জায়গায় আমরা যখন প্রোগ্রাম করতে গেছিলাম তখন দেখেছি যে ওয়াসফিয়া আপা আপনার বিরুদ্ধে খুবই বিরুদ্ধাচারণ করছিলেন, বাকিরাও করছিলেন যে আপনি সাথে থাকলে তারা অনুষ্ঠান করবেন না এবং একটা খুব শিগগিরই তারা বড় প্রমাণ দেখাতে পারবেন। আমি এই কথাটাই তাদেরকে বারবার বলি যে আপনার কাছে কি প্রমাণটা আছে আপনি মানে জাতির সামনে উন্মুক্ত করে দেন, দিয়ে বলেন যে না এই 2010-এ মুসা যেটা বলছে 2010-এ সে এভারেস্টে বাংলাদেশের পতাকা নিয়ে গেছে এটা সত্য না, এই প্রমাণ। তো প্রমাণটা তাদের দেখাতে কি সমস্যাটা? আমি তো সেই 2010 থেকে আমি তাদেরকে বারবার বলে আসি যে ভাই আপনাদের 7 বছর তো অপেক্ষা করার দরকার নাই, এটা এমন একটা বিষয়। হ্যাঁ, আমি না হলে কি তার তো গৌরব তো আরেকজনের কাছে চলে যাবে, আপনি সেই গৌরবটা নিচ্ছেন না কেন? আমি তাকে তো বারবার ইন্সপায়ার করতে চাই যে ভাই আপনার কাছে যেই প্রমাণটা আছে দিয়ে জাতিকে আপনার বিভ্রান্ত মুক্ত করুন। ইভেন আমি যদি জালিয়াতি করি, জাতির সাথে প্রতারণা করি, সেটা বলেন আপনি, আপনার বলতে কি সমস্যা? এই কথাটা আপনি বলে খালি বলেন যে সন্দেহ আছে। আরে ভাই, সন্দেহ তো আমারও আছে, আপনার 1000টা কাজ নিয়ে আমার সন্দেহ আছে, সেটা তো আমি বলি না ওইভাবে। কেন আমি বলি না? আমি জানি যে এগুলো বললে জিনিসগুলো আসলে নিজেকে এমনও আপনার একটা স্ট্যাটাসে পড়েছিলাম যে আপনি মানে তারা আপনার সাথে সামনাসামনি দেখা হলে এমন আচরণ করে, আপনার শ্বশুরবাড়িতে বোধহয় নিশাত মজুমদারের বাসা, দেখা হলে উনি খুবই। হ্যাঁ, মানে প্রথমে আসলে নিশাত মজুমদার উনি পাশের বিল্ডিংয়ে থাকতেন আমার শ্বশুরবাড়ির যে বিল্ডিংটাতে, তো পরে দেখলাম যে আবার একই বিল্ডিংয়ে তারা মানে চলে এলেন আর কি। তো তখন যখন আমি যেতাম আর কি শ্বশুরবাড়িতে, প্রায় দেখা হয়ে যেত আর কি। তো দেখা হলে যেটা হতো দেখতাম যে সে এমনভাবে ভয়ে কুকড়ে যাচ্ছে কিংবা সাপ দেখার মতো ভয় পাচ্ছে আর কি। তো আমার কাছে খারাপ লাগতো যে তখনও মানে সে স্বাভাবিক হতে পারছে না। স্বাভাবিকভাবে আপনার সাথে দেখা হলে কিংবা যে কারোর সাথে দেখা হলে, পরিচিত মানুষ, আমরা
হ্যালো বলি কিংবা সালাম বিনিময় করি, যে কোনো একটা জিনিস করি আর কি। তো তার মধ্যে দেখি যে ওই জড়তা একটা কাজ করে। ওনারা আপনার সাথে কোনো প্রোগ্রামে যেতে আপত্তি করেছেন, বিভিন্ন চ্যানেলে বা কোনো গণমাধ্যমে বসতে আপত্তি করেছেন, কিন্তু প্রধানমন্ত্রী যখন 4 জনকে সম্বর্ধনা দিলেন তখন কিন্তু কেউ আপত্তি করেননি। হ্যাঁ, তো যখন এই প্রধানমন্ত্রী আমাদের সবাইকে ডাকলেন, 4 জনকেই ডাকলেন সম্বর্ধনা দেওয়ার জন্য, তখন আবার আমার কাছে খুবই আশ্চর্য লাগলো যে এইবার কিন্তু তারা আবার মানে কোনো আপত্তি করছে না। ইভেন প্রধানমন্ত্রীকে কিন্তু তারা বলেনি যে মাননীয় প্রধানমন্ত্রী মুসা ইব্রাহিম আসলে কিন্তু আমরা এই প্রোগ্রামে যাব না, কিংবা মুসা এভারেস্ট জয় করেনি, মুসা এভারেস্ট জয় করেনি। ওটাও কিন্তু বলার একটা বড় প্ল্যাটফর্ম ছিল যে ওখানে যদি তারা বলতো যে হ্যাঁ মুসার এভারেস্ট নিয়ে আমাদের সন্দেহ আছে, আমরা বিশ্বাস করি না সে এভারেস্টে গেছে, কিংবা মুসার এভারেস্ট জয় সে করেনি এই যে তার প্রমাণ, এর চেয়ে বড় প্ল্যাটফর্ম তাদের মানে আর কোথায় পেতো আর কি। ওখানে বলে আসতো যে মুসা এভারেস্ট জয় করেনি, পতাকা নিয়ে যায়নি। তাই এই সুযোগটা তারা কেন মিস করলো? মুসা ভাই, আপনার সাথে আমার আরও অনেক গল্প আছে, কিন্তু আমাকে টেলিভিশনের নিয়ম মাফিক একটা বিরতি নিতে হবে। বিরতির পর ফিরে আসছি। প্রোপাগান্ডা নাকি বাস্তবতা, কোনটি সত্য, কোনটি আসলে বেশি শক্তিশালী, সেটি দেখার জন্য, সেটি শোনার জন্য একটা বিরতি নিচ্ছি যে জলে আগুন জ্বালাতে। স্বপ্ন না বাস্তবতা, কোনটা বেশি শক্তিশালী? প্রোপাগান্ডা না স্বপ্ন, কোনটা বেশি শক্তিশালী? মুসা ভাই আছেন আমার সাথে যে জলে আগুন জ্বালাতে। মুসা ভাই, প্রোপাগান্ডা নাকি আপনার স্বপ্নের বাস্তবতা, কোনটা আসলে শক্তিশালী? আমি তো মনে করি যে অবশ্যই যেটা সত্য, যেটা সূর্যের মতো উজ্জ্বল আর কি, সূর্য যেমন প্রতিদিনই উঠছে, এটা যেমন সত্য, এই সত্যটাই আসলে সত্য। কিন্তু বিতর্ক বোধহয় আপনার এই ইহজীবনে পিছু ছাড়বে না মনে হয়। হয়তোবা, কারণ মানুষ বিতর্কটাই বেশি পছন্দ করে, মানে মানুষের নেগেটিভিটিটাই বেশি মানুষের কাছে যায়, মানুষের জন্য কথাবার্তা বলতে। আমি একটা বিষয় একটু তুলতে যাচ্ছি মুসা ভাই, যে সজল খালেদ ভাই, উনি মারা গেছেন, যে আপনার বিরুদ্ধে অনেককে মেইল করেছিলেন, অনেক বেশি প্রশ্ন তুলেছিলেন, কিন্তু সেই সমস্ত ক্ষেত্রেও ইনামুল হকের ক্ষেত্রে আপনি একটা প্রশ্ন তুলেছিলেন যে তার পাশে যে দাঁড়াননি বা তাকে নিয়ে প্রেস কনফারেন্স। হ্যাঁ, এটা আসলে উনি তো 2বার গিয়েছেন এভারেস্টে। মোহিত ভাই তিনি 3বার গেছেন, 2বার সফল হলেন। সজলও তাই, যে 2বার গেছেন এবং 1বার সফল হলেন। তো প্রথমবার যখন গেলেন 2011-তে, তো ওই সময়ে তারা কিন্তু আলাদা করে, মানে মোহিত ভাইয়ের জন্য আলাদা করে বিএমটিসি মানে ইনাম ভাই প্রেস কনফারেন্স করলেন, তার জন্য আলাদা করে, সজলের জন্য আলাদা করে করলেন। তো এটা এইভাবে এরকম যখন হলো 2013-তে আমরা যখন দেখলাম যে সজল আবার যাচ্ছেন এভারেস্টে, তখন আমরা কিন্তু তাকে দেখলাম না যে ইনাম ভাইকে যে সজলের পাশে দাঁড়াতে। আমরা যেটা শুনেছি, এটা আমি ঠিক জানি না যে তারা কেন সজলকে ওন করতে চাইলো না, যেই সজলকে ব্যবহার করে তারা এই কাজগুলো করালো, যে বিভিন্ন মানুষকে ইমেল করানো। সেই সময় তারা ফান্ড দেননি তো ওনাকে? না, ওই সময় তারা ফান্ড তাকে দেয়নি, মানে এভারেস্টে যাওয়ার জন্য। আবার সজলকে দিয়ে তারা মানে নেপাল মাউন্টেনিং অ্যাসোসিয়েশন সহ যেটাকে কিনা আমরা এভারেস্ট যারা যাই, আমাদের মানে ডাটাবেস যারা মেনটেন করে, হিমালয়ান ডাটাবেস, যাকে কিনা আমরা বাইবেল হিসেবে ধরি আর কি, যে আপনি এভারেস্টে গেলেন কি গেলেন না, এটা কিন্তু ওইখানকার ওই অথরিটিটা, হিমালয়ান ডাটাবেসের অথরিটিটা, যেটা কিনা আমেরিকান অ্যালপাইন ক্লাব তারা মেনটেন করে আর কি, হ্যাঁ, প্রকাশ করে। তো এই বাইবেলকে এদের কাছে কিন্তু তারা সজলের মাধ্যমে তারা ইমেল করিয়েছে যে এই ছবি তোমরা একটু টেস্ট করে দেখো, চেক করে দেখো। যে ওদের উত্তর কি ছিল? ওদের উত্তর ছিল যে না, আমরা দেখেছি ওর মানে ছবির যে ফিচার দেখে মনে হয়েছে যে এটা এভারেস্টেরই তোলা ছবি, এবং আমরা নিঃসন্দেহ যে এটা। কিন্তু কোথায় যেন এসেছিল, আপনি যে সাইট দিয়ে উঠেছেন সেখানে আপনার সার্টিফিকেট মিলেনি, সেখানে সার্টিফিকেট তো আমি নেপাল দিয়ে তিব্বত দিয়ে যেহেতু গিয়েছি আমি, সুতরাং চায়না তিব্বত মাউন্টেনিং অ্যাসোসিয়েশন তাদের কাছ থেকে আমি সার্টিফিকেটটা পেয়েছি। এখন এই বিতর্ক ওরা যেটা বলছে, মানে ব্যাপারটা এরকম যে আপনি ঢাকা বোর্ডে পরীক্ষা দিচ্ছেন, কুমিল্লা বোর্ড থেকে সার্টিফিকেট নেবেন কেন, এরকম টাইপের কিছু? ওদের বক্তব্য হচ্ছে যে যেহেতু নেপাল মাউন্টেনিং অ্যাসোসিয়েশন তাদের একটা স্মরণিকায় আমার নাম ছাপেনি, মানে এনএমএ তাদের 60 বছর পূর্তি উপলক্ষে একটা স্মরণিকা বের করেছে, সেখানে যেহেতু আমার নাম ছাপেনি, সুতরাং আমি এভারেস্ট জয়ী নই। হ্যাঁ, এটা হচ্ছে তাদের বক্তব্য। নাম ছাপেনি কেন? নাম ছাপেনি কেন সেটাও তো আমার মানে সন্দেহ যে তারা কেন নাম ছাপেনি, সেটা ওটাতে আসছি আবার। কিন্তু মোহিত ভাই যে 2011 সালে এভারেস্টে গেলেন, তার নামও কিন্তু ওই স্মরণিকায় নেই। তাহলে কি উনি এভারেস্টে যান নেই? এই হচ্ছে বিষয় আর কি। হ্যাঁ, তো আচ্ছা, এখন 2010-এ আমরা আগে ছাপা হয়েছে নাকি? না, এটা 60 বছর পূর্তি উপলক্ষে এটা ছাপা হয়েছে আর কি। মুহিত ভাই যাওয়ার আগে ছাপা হয়েছে না পরে ছাপা হয়েছে? আচ্ছা,
তো 2010-এ আমরা যারা এভারেস্টে গেছি ওই দিনটিতে মানে 23শে মেতে, তো ওই দিন কিন্তু মন্টেনেগ্রোরও 3 জন পর্বতারোহী তারা এভারেস্টে গিয়েছিলেন। কেমন, তারা তাদের দেশ থেকে প্রথমবারের মতো। তো এই প্রথমবারের মতো যখন এভারেস্টে গেলেন, তাদের দেশের নামও কিন্তু প্রথম এভারেস্ট জয়ী দেশ নাম হিসেবে এই তালিকায় আসলো আর কি। আমরা যখন বাংলাদেশ থেকে গিয়েছি, আমরা বাংলাদেশ থেকে যাওয়ার পরে বাংলাদেশ কিন্তু 67তম এভারেস্ট জয়ী দেশ বিশ্বে আর কি। হ্যাঁ, তো এরকমও মন্টেনেগ্রো একটা পরিচয় তৈরি হলো। তো আমরা দেখলাম যে এই এনএমের স্মরণিকাতে এই মন্টেনেগ্রো যারা এভারেস্টে গেল তাদেরও কিন্তু নাম নেই। ইভেন সার্বিয়ার একজন পর্বতারোহী গেছেন, তারও নাম নেই। তো তাহলে কি তারা এভারেস্টে গেলেন না? তাদের এভারেস্ট জয় হিসেবে আমরা বলবো না? কেউ যদি একটা ভুল করে, এনএমএ যেটা ভুল করেছে, হ্যাঁ, তো সেই ভুলটাকে ভিত্তি হিসেবে ধরে আর কি আমি কারোর কি বলা উচিত যে ধরেন 71 টিভি যে রিপোর্টটা করেছে আর কি, হ্যাঁ, যে যেহেতু এখানে নাম নেই সুতরাং মুসা ইব্রাহিম এভারেস্ট জয় নয়, এটা কি করাটা ঠিক হয়েছে কিনা? সেখানে এম এ মুহিতের নামও নেই আপনি বলছেন আর কি, আরও অনেক দেশেরও নাম নেই। একটা প্রশ্ন আমি জানতেই চাই মুসা ভাই, আপনি ইনামাল হকের কথা বারবার প্রসঙ্গ তুলছেন, আপনার সাথে ওনার এত শত্রুতা কেন? কি ঘটেছে আসলে? কি আসলে যেটা বলছিলাম বারবারই যে উনি এমন একটা মানুষ যে উনি যেটা চান আর কি, সবসময় যে কোনো কাজটাই করেন না কেন উনি যেন প্রথম হন আর কি। মানে প্রথম হওয়ার পেছনে তার জন্য একটা সেরকম একটা মোহ আছে আর কি। তো আমি এটা খারাপ দেখি না। যেমন ধরেন যে মানে পর্বতারোহণ তো আছেই, তিনি পাখি দেখতে যান সেটাতেও তিনি প্রথম হতে চান মাঝে মধ্যেই। আবার অ্যান্টার্কটিকা তিনি যখন গিয়ে ঘুরে এলেন এবং পত্রপত্রিকায় লিখলেন যে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে অ্যান্টার্কটিকা গিয়েছেন, তখন কিন্তু আমরা দেখলাম যে মানে অন্য মানুষ যারা অ্যান্টার্কটিকায় বাংলাদেশ থেকে আরও আসলে তার আগেও গিয়েছেন, তো তারা বলা শুরু করলেন যে না, তিনি তো প্রথমে যান নাই, তার আগে তো আমি গেছি। তার কেউ লেখা পাঠালেন, কেউ ছবি পাঠালেন। কোথায় লেখা উঠেছিল এটা আমরা মানে বিতর্কটা, মানে ফুল বিতর্কটা উইকিপিডিয়াতে ব্লগে হয়েছে, উইকিপিডিয়াতে আছে যে প্রথম বাংলাদেশি উনি না আসলে। হ্যাঁ, তো এই যে একটা টেন্ডেন্সি যে আমি প্রথম হতে চাই কিংবা আমি প্রথম, এই বিষয়টা এটা আসলে কিছুটা আপেক্ষিক। এভারেস্টের বিষয় তো অবশ্যই আমি যেটা বলি যে প্রথম দ্বিতীয় এখানে এভারেস্টে অ্যাটলিস্ট কোনো কিছু নেই। কারণ হলো আপনি যখন এভারেস্টে যাচ্ছেন, এই যাওয়াটাই কিন্তু বিশাল একটা ঘটনা, বিশাল বড় একটা চ্যালেঞ্জ। এবং যখন আমি যাচ্ছি, প্রথম হই কিংবা দ্বিতীয়বার হই কিংবা তৃতীয়বারই হই, 10মবারই হই, এটা কিন্তু দেশের জন্য একটা অর্জন আর কি। হ্যাঁ, তো এখানে এটা নিয়ে আসলে বিতর্ক করার কিছু নেই। আর যেটা বলছিলাম বারবারই, ভাই আপনাদের কাছে প্রমাণ আছে, বলে দেন যে মুসা যায়নি কিংবা এই গেছে, জাতিকে আপনারা বিভ্রান্ত মুক্ত করেন। আপনারা এই যে বিভ্রান্ত করে রেখেছেন, সবাই কিন্তু এখন খারাপ বলে আর কি। হ্যাঁ, স্পোর্টটাকেও তারা ভালো মতো বাংলাদেশিরা নিচ্ছে না, তার এই জিনিসটা মানে গ্রো করছে না। এটা কিন্তু গ্রো করানো দরকার। আমাদের ছেলেমেয়েদেরকে পজিটিভ অ্যাডভেঞ্চারে নিয়ে আসা দরকার, তাদেরকে পজিটিভ একটা পরিবেশ দেওয়া দরকার, চিন্তাভাবনার মধ্যে নিয়ে আসা দরকার, কাজের ভিতরে নিয়ে আসা দরকার। সেই কাজগুলো যেন আমরা করি আর বেশি করে। মুসা ভাই, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। রাগ, ক্ষোভ অনেক মানুষের বিরুদ্ধে আপনার নিশ্চয়ই আছে, অনেক মানুষের যেমন আপনার বিরুদ্ধে আছে বা প্রমাণ করার জন্য তারা আছে। আপনি কি বলবেন আসলে? আমি বলবো যেটা যে আসলে এই জগৎটা, এটা তো আমরা বলি এক্সট্রিম স্পোর্ট। আমি পর্বত আরোহণেই যাই, এভারেস্ট অভিযানে যাই কিংবা এই বাংলা চ্যানেল সুইম করতে যাই। তো আমি সবাইকে যেটা বলি যে ভাই আপনি প্রতিদিন একটু হাঁটেন, একটু দৌড়ান, তাহলে আপনার মনের মধ্যে যে একটা পজিটিভ, এটাকে আমরা বলি হরমোন সিক্রেশন আর কি, তো ওইটা আপনাকে একটা ভালো ফিলিং দিবে। হ্যাঁ, সেই ভালো ফিলিং দিলে আপনি ভালো চিন্তা ভাবনাগুলো করতে পারবেন। তার মানে এই যে কুৎসা, এই যে সন্দেহ, এই যে বিভ্রান্তি, এগুলো আপনাকে আসলে নাড়ায় না? এগুলো আসলে আমি খুব বেশি চিন্তা করি না আসলে, কারণ আমি বুঝে নিয়েছি যে এই বিতর্কগুলা যারা করতে চায় তারা করবেই এবং কিছু মানুষ এদের পেছনে ছুটবেই আর কি। তো এটা নিয়ে আমার টেনশন করার খুব বেশি কিছু নেই। আমার যে কাজগুলো যেটা আমি করতে ভালোবাসি, ধরেন ওমেন্স ম্যারাথন আমরা করছি, দ্বিতীয়বারের মতো করেছি এই বছরই। আমরা সাইক্লিং করি, আমরা ম্যারাথন আয়োজন করি। সামনে কি পরিকল্পনা আছে মুসা ভাই? সামনে পরিকল্পনা এই ম্যারাথন, মেয়েদের এই ম্যারাথনটা মানে ঢাকা ওমেন্স ম্যারাথন এবং সাইক্লিং, এই বাংলা চ্যানেল সুইমিংকে আমরা আরও বড় আকারে করতে চাই, যেটা ইংলিশ চ্যানেলে যেরকম হয়, সবাই বিভিন্ন দেশ থেকে আসে তারা করতে চায়, এরকম করবো। এবং পাশাপাশি আমরা বাংলাদেশের ছেলে এবং মেয়েদের জন্য আলাদা আলাদা একটা টিম আমরা করতে চাইছি, যারা কিনা এভারেস্টে যাবে। এটা আমাদের। আমি একটা প্রসঙ্গ শুধু এড়িয়ে গেছিলাম, তুলেছিলাম কিন্তু কিছুটা এড়িয়ে গেছিলাম, যে এবার আসলে কি হয়েছিল যে আপনাকে হেলিকপ্টারে নিয়ে আসা, $9,000, $4,500, কি সমস্যাটা হয়েছিল? আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বোধহয় বেশ এফেক্টিভ রোল রেখেছিল পরবর্তীতে আপনার। মানে আমাদের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম তিনি অনেক হেল্প করেছিলেন এই বিষয়টাতে। তো যেটা হয়েছিল যে আমরা যেটা ঠিক করেছিলাম, আমরা ট্রেকিং করে এই পাহাড়ের চূড়ায় মানে পৌঁছাবো আর কি, পাহাড়টাকে জয় করবো এবং আবার ট্রেকিং করে ফিরে আসবো। তো আমাদের যে 3 জন আমরা সদস্য ছিলাম, এর মধ্যে নন্দিতা যে মেয়েটি ছিল ভারতের,
তো সেই মেয়েটা একটু দুর্বল ছিল আর কি, তার ট্রেকিং করতেও আমরা দেখছিলাম যে সে খুব ভালো ট্রেক করতে পারছে না, একটু দুর্বল। তো আবার চূড়াতে যাওয়া পর্যন্ত আমরা এইভাবে গিয়েছি। নেমে আসার সময় যেটা হয়েছে, তার সময় লাগছিল বেশি, এবং ওই সময়টাতে আবার তুষার ঝড় শুরু হয়েছিল, হেলিকপ্টার বোধহয় 3বার এসে ফেরত গেছে, 3বার এসে ফেরত গেছে। তো এই চার্জ চাইছিল 3বারের চার্জ। জি জি জি। তো যেটা বলছিলাম যে উনি এই নেমে আসার সময় এই যে সময় বেশি লাগছিল, এর ফলে উনি হাইপোথার্মিয়া আক্রান্ত হয়ে গিয়েছিলেন, অর্থাৎ শরীরের তাপমাত্রা কমে গিয়েছিল। তাকে আমরা মানে ওই ফেজটার থেকে নামিয়ে এনে বেস ক্যাম্পে তাকে আমরা গরম কাপড় দিয়েছি, স্যুপ খাইয়েছি। তারপর উনি যখন একটু স্বাভাবিক হলেন, পরের দিন আমরা ডিসিশন নিয়েছি যে তার যে শারীরিক মানে পরিস্থিতি, এখান থেকে যদি আমরা এই পুরো পথে আবার যদি ফিরতে চাই, যে পথটা কিনা খুবই সারাদিনের বৃষ্টি হয়, কর্দমাক্ত, পিচ্ছিল, এবং রেইন ফরেস্টের ভিতর দিয়ে কোনো জায়গায় মানে গাছের গুড়ির উপর দিয়ে, শেকড়ের উপর দিয়ে হাঁটতে হয়। তো ওই সময়টা আমরা ভেবেছি যে যদি একই পথ দিয়ে আমরা ফিরতে চাই, তাহলে এর আর কোনো হয়তো দুর্ঘটনা যদি ঘটে, তাহলে আমরা মানুষের কাছে কী বলবো আসলে। এটা মানুষ যদি আমাদের প্রশ্ন করে যে আমরা ওই অপশনটা কেন নিলাম না, যেটা অপশনটা আমাদের হাতের কাছে ছিল। তো ওই চিন্তা থেকে আমরা আসলে হেলিকপ্টারে ফিরতে চেয়েছিলাম আর কি। কিন্তু ফিরতে যেটা হয়েছে যে প্রথমে তারা বলেছে যে না, আমরা $6,500 চাই একবার, আমাদেরকে যদি রেস্কিউ করে নিয়ে আসতে চাই সেটা। আমরা রাজি হয়েছে যে ঠিক আছে, $6,500 আমরা দেবো আর কি। তো পরে যখন ওয়েদার খারাপ হয়ে গেল, প্রথম দিন তারা গেল, মানে আমাদেরকে নিয়ে আসতে পারলো না। দ্বিতীয় দিন তারা প্রথমবার গেল, মানে তারা আমরা যেই জায়গাটায় ছিলাম সেখানে অন্য বেস ক্যাম্পে তারা চলে গেল, এবং দ্বিতীয় দিন দ্বিতীয়বারের মতো তারা গিয়ে আমাদেরকে নিয়ে আসলো। তখন তারা বললো যে না, মানে পাইলট বললেন যে আমরা 3 দিন ফ্লাই করেছি, তো ফ্লাইং আওয়ার হিসেবে আমাদেরকে $9,300 দিতে হবে। তো সেটাতে আমরা রাজি হয়েছিলাম, কিন্তু যে এজেন্ট ছিল উনি বলছিলেন যে না, আমাদেরকে $11,000 দিতে হবে। তো এটাই আমরা একটু তাদের সাথে ডিফার করেছি যে না, আমরা $11,000 দেবো না, আমরা $9,300 যদি পাইলট যেটা চাইছেন, মন্ত্রণালয়ের উদ্যোগে বা ওখানকার পুলিশের উদ্যোগে জিনিসটা $9,300 এটা সেটেল হয়েছে, এবং আমরা $9,300 দিয়ে ওখান থেকে আমরা। আপনাকে অনেক ধন্যবাদ মুসাফ ভাই। আমি জানি না এই বিতর্ক আসলে অবসান কবে হবে, কোনটা সত্য কোনটা মিথ্যা, এই যে বিভ্রান্তির মধ্যে আমরা আছি, এখান থেকে আমরা কবে বেরোতে পারবো, মনটা কত উদার করতে পারবো আমি জানি না। বিশেষ করে দেখা গেছে সোশ্যাল মিডিয়া আসার পর, আগে তো আমরা মানুষের সামনাসামনি একটা ভদ্রতা রাখতাম, কিন্তু সোশ্যাল মিডিয়াতে ফেক নামে ফেক পরিচয় মানুষ এত সব কুৎসা রটায়, যেগুলো আসলে নেওয়ার ক্ষমতা অনেক সময় থাকে না। কিন্তু আপনি অনেক পজিটিভ একটা মানুষ, যে এত সব কুৎসার পরও দৃঢ় মনোবল নিয়ে টিকে আছেন এবং আরও সামনে আরও অনেক কিছু জয় করতে চান। তার জন্য শুভকামনা রইল। আমরা চাই, জাতি হিসেবেই চাই যে এই বিভ্রান্তির অবসান ঘটুক, কোনটি সত্য কোনটি মিথ্যা প্রকাশিত হোক, বারবার একই বিতর্কের যেন সূত্রপাত না ঘটে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও আজকের মতো শেষ করছি। যে জেলে আগুন জ্বলে, সবাইকে ধন্যবাদ।